আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে হাসিনার সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জুলাই আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এবারে জানাবো ৫ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল। ভোটাধিকার আদায়ে ৫ই আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে ৫ই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। জানাবো, এক বছরে বিমানের আয় ১০,৫০ কোটি টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২৪ অর্থ বছরে রেকর্ড পরিমাণ ১০,৫৭৫ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে ১,৫৫৬ কোটি টাকা। এদিকে বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে ২০০ কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। এবারে থাকছে ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়েছে ১২৯ টাকা। আসছে রমজানকে কেন্দ্র করে বাড়ছে পণ্য আমদানি। অন্যদিকে আগের বকেয়া এলসি বিল পরিশোধ বেড়েছে। একই সঙ্গে বিদেশে ভ্রমণও বেড়ে গেছে। ফলে যে হারে ডলারের চাহিদা সৃষ্টি হয়েছে সেই হারে যোগান তুলনামূলক কম। অতিরিক্ত চাহিদা পূরণের জন্য ব্যাংকগুলো ১২০ টাকা ঘোষিত ডলারের চেয়ে ৮ থেকে ৯ টাকা বেশি দরে রেমিটেন্স কিনছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে খোলা বাজারেও। এ সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী চক্র। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা। দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা হাঙ্গামা বাঁধানোই হল মার্কিন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তেহরানে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি মন্তব্য করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। হাসিনার সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল, আর এসব হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। সোমবার বিকেলে সিলেট মহানগরে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। যারা এই কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে। তবে মুক্তিযোদ্ধা অনেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, অপরাধের সঙ্গে জড়িত। মুক্তিযোদ্ধা হেনস্থাকারীরা অবশ্যই আইনের আওতায় আসবে। তিনি আরও বলেন, সরকারের সব কাজে যে মানুষের সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতা এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। সাকি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে। ইতিমধ্যেই অনেকের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে এবং পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে। ৫ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল। ভোটাধিকার আদায়ে ৫ই আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে ৫ই আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। তিনি বলেন, ১৫ বছর ধরে বিএনপির উপর হামলা, মামলা, নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ, নির্যাতন এড়িয়ে যাবার সুযোগ নেই। বিএনপি লড়াই করছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে
অপপ্রচার করছে, কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এক অর্থবছরে বিমানের আয় 10,500 কোটি টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2023-24 অর্থ বছরে রেকর্ড পরিমাণ 10,575 কোটি টাকা আয় করেছে। এর মধ্যে অপারেশনাল মুনাফা অর্জিত হয়েছে 1,556 কোটি টাকা। তবে ডলারের মূল্য বৃদ্ধিতে এক্সচেঞ্জ লস এবং ট্যাক্স পরবর্তী 282 কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে ওই বছরে। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির বার্ষিক সাধারণ সভায় এ তথ্য উঠে এসেছে। গত শনিবার অনুষ্ঠিত সভায় বিগত অর্থবছরে আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। সভায় উপস্থিত বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা ছাড়াও শেয়ার হোল্ডারদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিমানের মহাব্যবস্থাপক বশরা ইসলাম জানিয়েছেন, 2023-24 অর্থ বছরে আগের বছরের তুলনায় 9.5 ভাগ বেশি আয় হয়েছে। তবে ডলারের মূল্যবৃদ্ধি নিট মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ নিয়ে কোভিড মহামারীর পর টানা চতুর্থবারের মতো লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান এবং সর্বশেষ 10 বছরে 8 বারে নিট মুনাফা অর্জিত হয়েছে। বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পাওনা রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সরবরাহ করা বিদ্যুতের জন্য বাংলাদেশের কাছে 200 কোটি রুপি পাওনা রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। সোমবার প্রকাশিত ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন বলছে, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে একটি চুক্তির অধীনে বাংলাদেশ 60 থেকে 70 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। বকেয়া থাকা সত্ত্বেও সেবায় ব্যাঘাত রোধে বাংলাদেশ বকেয়া অর্থ পরিশোধ করবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি বলেন, 200 কোটি রুপির বকেয়া ঋণ প্রতিদিন বাড়ছে। যেহেতু বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বাংলাদেশের মাধ্যমে আমদানি করা হয়েছিল, ত্রিপুরা সরকার অতীতের সহায়তার জন্য কৃতজ্ঞ থেকে বিদ্যুৎ সরবরাহ করেছে। রাজ্য অনির্দিষ্টকালের জন্য অর্থ প্রদান ছাড়া চলতে পারে না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান ঋণ বিদ্যুতের অব্যাহত সরবরাহকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ভারত সরকার কোনো রাষ্ট্রের পদক্ষেপ নেবার আগে এটি সমাধানের আশা করেছে। বিদ্যুৎ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে সংখ্যালঘুদের উপর কথিত হামলার ঘটনায় ত্রিপুরার সম্ভাব্য শরণার্থী নিয়ে প্রশ্ন উঠেছে। মানিক শাহ বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো শরণার্থী আগমন ঘটেনি। ত্রিপুরা সরকার রাজ্যের উত্তর, দক্ষিণ, পশ্চিম জুড়ে বিস্তৃত বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্ত বরাবর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশে দেশে নৈরাজ্য সৃষ্টি আমেরিকার পরিকল্পনা খামেনি। দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য, দাঙ্গা হাঙ্গামা বাঁধানোই হল মার্কিন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তেহরানে এক সমাবেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। খামেনি বলেন, সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে সেখানে দাঙ্গা হাঙ্গামা নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল তার সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগিতার মতোই অতিরঞ্জন এবং কল্পনা বিলাসের শিকার হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা হামাস এবং হিজবুল্লাহকে নির্মূল করবার ইসরায়েলি চক্রান্ত সফল না হওয়ার কথা তুলে ধরে বলেছেন, এ অঞ্চলে আত্মমর্যাদা সম্পন্ন জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত ঘৃণ ইসরায়েলি শাসক গোষ্ঠীকে নির্মূল করবে এবং অঞ্চলের ভবিষ্যৎ অবস্থাকে আগের চেয়ে উন্নত করবে। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরে শিপিং লেনগুলোতে আক্রমণ চালাচ্ছে, যার পেছনে ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে খামেনি। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়েমেন যুদ্ধ করে কারণ তার বিশ্বাস আছে, হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসের শক্তি তাদের মাঠে টেনে আনে, হামাস জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা বাধ্য করে, আর সেজন্যই তারা তা করে। আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না।